নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে হবে আলোচনা। ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব? প্রশ্ন জামায়াতের। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান। ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। সুদানে শহীদ 6 শান্তিরক্ষীকে শেষ বিদায়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত। মরদেহ নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামের বাড়ি। সামরিক মর্যাদায় হবে দাফন। জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে 3 ভুয়া অভিযোগ। চাঁদাবাজির কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। এবং জেকে বসেছে পৌষের শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর 12টায় নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর দুপুর 2:30টায় নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, জাতীয় ভোট এবং গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামনে রেখে নানা পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঠিক দুপুর 12টা বাজার সাথে সাথেই নির্বাচন কমিশনে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান। তারা 12টা বাজার সাথে সাথেই কমিশনে প্রবেশ করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শুরু করেন। জানেন যে ইতিমধ্যে তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের নানা রকম অস্থিরতা বিরাজ করছে, নানা রকম পরিস্থিতির শিকার হচ্ছে। কোথাও অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের ঘটনা, গুলি করা সহ নানা রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এটিকে সামনে রেখে তফসিলের 2 দিন পরেই কিন্তু জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তখন বৈঠক করে একটি জরুরি বিজ্ঞপ্তিও জারি করে নির্বাচন কমিশন বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে, এবং তারা সে সময় নির্ধারণ করে দেয় যে ভোটের সময় 5 দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সেটি হলো ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং ভোটের পরে 1 দিন। এরকম 5 দিন সময় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন। কিন্তু একে একে যেহেতু অস্থিরতা পরিস্থিতি তৈরি করছে, চারপাশে নানা রকম অসঙ্গতি দেখা দিচ্ছে, যেই কারণে তারা আবারও আজ বৈঠকে বসেছে। প্রধান তিন বাহিনীর সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এরপরে কিন্তু দুপুর 2:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরেই আসলে জানা যাবে যে কমিশন নতুন করে কোনো নির্দেশনা দিল কিনা এবং মাঠ পর্যায় থেকে কী ধরনের তথ্য এসেছে নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ প্রস্তুতির খবর। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। বগুড়া 7 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বিএনপির শীর্ষ নেতারা। বিস্তারিত জানাতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। সারা দেশের আলোচিত 2টি আসন বগুড়া 7, শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা মিলিয়ে যে 2টি আসন, যেখান থেকে বরাবরের মতো বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বগুড়া 6 সদর আসন থেকে কিন্তু প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজকে কিন্তু আসলে যেহেতু বেগম জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ারে ভর্তি রয়েছেন এবং তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে
মঞ্চে আসবেন সেই উপলক্ষে কিন্তু জেলা বিএনপির সভাপতি বগুড়া ৬ সদর আসনে তারেক রহমানের পক্ষে আসলে জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজকের মনোনয়ন ফর্মটি কিন্তু উঠাবেন এবং বগুড়া ৭ যেটি শাহজাহানপুর এবং গাবতলী মিলিয়ে যেই আসনটি সেখান থেকে কিন্তু বেগম জিয়ার পক্ষে কিন্তু আসলে সেই আসনে যিনি সমন্বয়কারী রয়েছেন প্রধান সাবেক সংসদ সদস্য এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু তিনি কিন্তু আসলে যে নির্বাচনী ফর্ম সেটি কিন্তু উঠাবেন এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির বিভিন্ন আসনে যে প্রার্থী দিয়েছে বগুড়া ৭টি আসনে সেখানের একাধিক নেতাকর্মী কিন্তু নির্বাচনী যে ফর্ম সেটি কিন্তু উত্তোলন করেছেন এবং জামায়াতে ইসলামের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে নির্বাচনী যে ফর্মটি সেটি কিন্তু উত্তোলন করেছেন এবং সাধারণ মানুষরা বলছেন যে এবারে কিন্তু আসলে আগামী যে কোনো সময়ের চাইতে অংশগ্রহণমূলক এবং জাঁকজমক একটি নির্বাচন হবে এবং বরাবরই কিন্তু বগুড়া বিএনপির দুর্গ হিসেবে পরিচিত যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে জন্মভূমি এটি সেই হিসেবে কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু বিএনপি আবারও আসলে একচেটিয়ে জয়লাভ করবে বলে বিএনপির নেতাকর্মীরা আশা করছেন এবং বগুড়া যেই ৭ আসন সেখানে কিন্তু ৫,৩১,০০০ ভোটার এবং বগুড়া সদর ৬ আসনে কিন্তু ৪,৪৯,০০০ ভোটার কিন্তু তাদের ভোটাধিকার আর আগামী এই নির্বাচনে আসলে তাদের প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও তদন্তের অগ্রগতির বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছে জামাতে ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামাতের উদ্যোগে দোয়া মাহফিলে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন একজন সংসদ সদস্য প্রার্থীর হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ২৪ ঘন্টা সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছেন। হত্যার মাধ্যমে বিপ্লবীদের আদর্শ ও চেতনা মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও করেন তিনি। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের দমানোর চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি হাদিকে কোটি প্রাণের বিদ্রোহের আলো হিসেবে অভিহিত করেন। হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অগ্রগতির সমালোচনা করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তোলেন জামাত আমির। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ ৬ সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দাফনের জন্য মরদেহ নিজ নিজ জেলায় নেওয়া হয়। সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হবে মরদেহ। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যারা সবাই বলছিল বাবা তুমি চিন্তা করো না। এই আর্তনাদ পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের সদস্যরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে যে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য খুব আমি একটা মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি।
ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে 6 বীর সেনার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় 3 বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শুরুর আগে শহীদ শান্তিরক্ষীদের কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুলেল শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। এ সময় জাতিসংঘের এক প্রতিনিধি নিহত পরিবারের হাতে স্মারক হিসেবে জাতিসংঘের পতাকা তুলে দেন। হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন 6 বীর সেনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তার বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি ও আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম নির্যাতনের বিভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও 2 কর্মকর্তা সহ 4 জনের পক্ষেও আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। এই মামলায় রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। সময় সংবাদে আরও থাকছে। চলন্ত ফেরিতে হঠাৎ চালু হয়ে যায় ট্রাকের ইঞ্জিন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবল 5টি যানবাহন, 3 জনের মৃত্যু, পরিবারের শোকের মাতম। জুলাই হত্যা মামলার নথি চুরি করে দায়ের হয়েছে 3টি ভুয়া মামলা, এমন অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীর মন্তব্য, শুরু থেকেই জুলাই আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এখানে লোকজন আসছে গাড়ি নিয়ে, আইসা বলতেছে যে এই যে মামলা হয়েছে, মামলার উকিলের সাথে যোগাযোগ করলে বা এটা তদন্ত হইতেছে, তদন্তকারী লোকের সাথে যোগাযোগ করলে টাকা পয়সা দিলে এই মামলা থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব। জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের এমন অভিযোগ ওঠে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযোগের সত্যতা খুঁজতে ঘটনাস্থলে সময় সংবাদ। মামলার পর বাড়ি ছাড়া আসামিরা যোগাযোগ করলে জানান টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতা সহ বিভিন্ন উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, ওইটা উদ্ধার করার জন্য কি বলছে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, ওর নামটা আমি মামলা দিয়ে দিই। আমার কাছে বলে গেছে এই উকিলের সাথে কথা বললেই, যোগাযোগ করলেই 2 লাখ টাকা দিলেই এই মামলা থেকে নাম কেটে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যার 3টি মামলা করা হয়। আইনজীবীরা বলছেন একটি চক্র মামলাগুলোর দলিল দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে, পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন। জিয়ার শাখার থেকে আমি যদি বলি এই মামলাটার কপি আমাকে দেন বা আমার ফটোকপি লাগবে, আমি ওইখান থেকে, ওনারা আমার ফটোকপি দেবে, ওইখান থেকে ফটোকপিটা নিয়ে আমি শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটটা আমি নেব, নেওয়ার পরে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আরেকটা মামলা করে। অভিযুক্ত 3টি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। বাদীর ভুয়া এনআইডি জমা দেওয়া সহ মিথ্যার আশ্রয় নিলেও তা বুঝতে পারেননি বলে দাবি এই আইনজীবীর। এইরকম লোক বাংলাদেশে একজন বলতে পারবে ওটা তো মামলাই আদেশ হয়নি। আমাদের জায়গা থেকে আমি মামলা করছি, তো বাদী উপস্থিত হইতে হওয়ার পরে মামলা খারিজ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সকল মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হতো না বলে মন্তব্য সিনিয়র আইনজীবীর। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি সঠিক তথ্য নিয়ে মামলা করা হতো তাহলে আজকে এই চাঁদাবাজিটা চলতো না। প্রত্যেক এলাকায় কারা কারা খেলতেছে, কারা কারা মামলা দিচ্ছে, এরা সবাই ওপেন সিক্রেট। এটা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ।
পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 12 ডিগ্রি সেলসিয়াস। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর কনকনে বাতাস, কুয়াশা ঢাকা পথঘাট, অনেক বেলা পর্যন্ত নেই সূর্যের দেখা, বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর, রিকশা চালক ও ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা থেকে বাঁচতে কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করেন। আবহাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। এদিকে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। অভিভাবকদের সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। মোটা শীতের কাপড় চোপড় পরাতে হবে। বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যারা 6 মাসের নিচের বাচ্চারা তারা বুকে দুধই খাওয়াবেন। বুকে দুধের বাইরে কোনো কিছু খাওয়ানোর দরকার নেই। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন 140 জন রোগী। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। আর্থিক খাতকে রাজনীতিকরণে চরম ফলাফল আর জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। একদিকে কার্পেটের নিচে থাকা 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, অন্যদিকে আমানতকারীদের আমানত ব্যাংকে ফেরানোর নিশ্চয়তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাধা বিপত্তি পেরিয়ে রাষ্ট্রের অধীনে হয়েছে প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকের সূচনা। বিনিয়োগ মন্থরতার বেসরকারি খাতে ব্যাংকের ঋণ বিমুখতা আর রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। এই প্রথম সরকারের ঝুলিতে যুক্ত হয়েছে একটি ইসলামী ব্যাংক। একই সাথে 5টি ইসলামী ব্যাংকের অবসায়নও ঘটেছে। বছরের সবচেয়ে আলোচিত ব্যাংকটি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে। 75 লাখ আমানতকারী আর 1,47,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপ নিয়ে। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। রাজনৈতিক বিবেচনায় ছাড় দেয়ায় বছর শেষে 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বিব্রত ব্যাংক খাত। 2 দফায় বিশেষ নীতি সহায়তায় ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটাতে ও নির্বাচনী ছাড়পত্র পেতে হাজার খানেক রাজনৈতিক ব্যক্তি, শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের দুয়ারে। ফলে খেলাপি অর্থ ব্যাংকে ফেরানোর দৌড় নতুন বছরে ব্যাংকগুলোকে পরীক্ষায় রাখবে। এস আলম সহ খেলাপিদের সম্পদ জব্দ করা ও অর্থ পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সাথে যোগ হবে পাচার হওয়া অর্থ ফেরত আনার চ্যালেঞ্জ। এদিকে সংস্কারের মৌসুম জুড়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। 10.89% দিয়ে শুরু হওয়া মূল্যস্ফীতির বছর শেষ প্রান্তে দাঁড়ায় 8.29%। সুদের হারের কঠোরতা ও রাজনৈতিক সরকারের অপেক্ষার ফলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেটে ছিল টানা পতনমুখী। 2025-এ ব্যাংক খাতের ধারাবাহিকতা এগিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। ফলে বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়া ঠেকাতে $2.87 বিলিয়ন তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ ছাড়িয়ে যায় $27.87 বিলিয়ন। 2025-এ এসএমই খাতে ঋণ ছাড়ে লক্ষ্য পূরণ করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে মাইক্রোক্রেডিটের সক্ষমতার পরীক্ষায় ফেলে দিবে নিঃসন্দেহে। চলতি বছর সীমিত ও নিয়ম রক্ষার বাজেটের অর্থ যোগানে ব্যাংক ঋণ কমিয়ে ট্রেজারি বন্ডে ঝুঁকেছে সরকার। তবে নতুন সরকার আসলে পাওয়া যাবে প্রত্যাশিত IMF-এর 2 কিস্তি। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংকটকালীন পুনরুদ্ধার বা অবসানের প্রক্রিয়া সহজ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 ও আমানত বীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ করার সিদ্ধান্ত নেওয়া হয় আমানতকারীদের স্বার্থে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি, তাকে কেন লালন করতে দেয়া হবে, এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে।
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার মবুক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এখন আমাদের বিষয়বস্তুতে আসি। বাংলাদেশের মানুষের মনে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে বলে আমরা বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী, 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে। প্রত্যাশা এখানে হিমালয় সম। আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না। গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্রায়ন চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে। প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সবসময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। সরাসরি যুক্ত ছিলাম রেডিসন ব্লু হোটেলে। সালাউদ্দিন আহমদের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ। নারায়ণগঞ্জের ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাক সহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় মারা গেছেন 3 জন। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর ফেরিঘাট। শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পারের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল একটি ফেরি। মাছ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। চলতে শুরু করলে ট্রাকটি সহ 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যান চালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরির নিচ থেকে একে একে উদ্ধার করা হয় নিখোঁজ স্বাধীন ও প্রবাসী মাসুদের লাশ। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। মাসুদকে ফেরির প্রপেলারের সাথেই পাওয়া গেছে, আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে উদ্ধার করেছে। 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে শুরু হয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা, শেষ হয় সকাল 10টায়। ভর্তি যুদ্ধে অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উপচে পড়া ভিড়। স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রথম দিনে সকাল 9টা থেকে বিকেল 4টা15 পর্যন্ত মোট 6টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় 446 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় 40,000-এরও বেশি পরীক্ষার্থী। স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় 7 ইউনিটের লিখিত পরীক্ষা চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। আগুনে পুড়ল 4টি দোকান, 3টি বাস ও একটি বসতবাড়ি। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ভোরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় কাউন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। পার্কিং করে রাখা কয়েকটি বাসেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয় 3টি বাস, 4টি দোকান ও একটি বসতঘর। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধের নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে 9,000 কোটি ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত অন্তত 27 জন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ।
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায়, রোববার জোহানেসবার্গ থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার্সডাল এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এদিন একটি অবৈধ মদ বিক্রি কেন্দ্রের সামনে হঠাৎ এলোপাথারি গুলি চালাতে শুরু করে কয়েকজন। এ সময় ঘটনাস্থলে কয়েকজন নিহত হয়। পরে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে। এই ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এর আগে চলতি মাসের 6 তারিখ প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় শিশুসহ 12 জন নিহত হন। খবর 82 রানে অ্যাডিলেড টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে 352 রানে অল আউট হয় ইংল্যান্ড। মাত্র 11 দিনে অ্যাশেজের ছাইদানি নিজেদের করে নিল কামিন্স বাহিনী। ম্যাচ সেরা অ্যালেক্স ক্যারি 228 রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করে 3 লায়ন্স। হাতে 4 উইকেট থাকলেও জয়ের বন্দরে পৌঁছানো হয়নি তাদের। 3 ঘন্টা প্রতিরোধ গড়েও শেষ পর্যন্ত হারতেই হলো জেমস স্মিথ উইল জ্যাক্সদের। প্রথম 2 উইকেট যেতে সময় লাগলেও পরের দুটোর জন্য কোনো অপেক্ষাই করতে হয়নি অজিদের। 3টি করে উইকেট নিয়েছেন কামিন্স, স্টার্ক এবং লায়ন। 352 রানে প্রতিপক্ষকে অল আউট করে 82 রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। যদিও নাথান লায়নের ইনজুরি দুঃসংবাদ হয়ে এসেছে অজি শিবিরে। এ জয়ে অ্যাশেজ সিরিজ নিশ্চিত হয়ে গেল স্বাগতিকদের। অ্যাশেজের ইতিহাসে 2002-23 মৌসুমের পর এবারই এত কম সময়ে সিরিজ নিষ্পত্তির ঘটনা ঘটল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠকে 3 বাহিনীর প্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে হবে আলোচনা। টার্গেট করে গণমাধ্যমে হামলা, মবক্রেসি সরকারের দুর্বলতা, অভিযোগ সালাউদ্দিনের কঠোর হাতে দমনের আহ্বান। গণতন্ত্র শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা। এবং ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামাতের। তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ার আহ্বান। ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।